আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাইসুল ইসলাম স্বাধীন, সিইও অ্যান্ড ইনস্ট্রাক্টর বেসিক ফোর্স একাডেমি। আজকে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞানের 11তম অধ্যায় চলতরিৎ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম লেকচার, এবং প্রথম লেকচারে মূলত আমরা বেসিক নিয়ে আলোচনা করব। চলতরিৎ কী, কীভাবে এসেছে, এর সাথে অন্যান্য প্রয়োজনীয় যে সকল রাশি প্রয়োজন তাদের মধ্যে সম্পর্ক কীভাবে আমরা স্থাপন করব, এইসব নিয়ে মূলত আলোচনা থাকবে আমাদের। তাহলে আমরা একটু দেখি। বাম দিকের প্যানেলে তোমরা যে স্লাইডগুলো দেখতেছো, এগুলো আমরা আমাদের বেসিক ফোর্স একাডেমির যে অনলাইন এবং অফলাইন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তৈরি করা হয়েছে এই স্লাইডগুলো। তো আমরা এখান থেকে পড়াবো আজকে। তাহলে প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব, এই টপিকটা মূলত দশম অধ্যায়ের, অর্থাৎ আমরা বলতে পারি এটা স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির অংশ। ওকে, কিন্তু 11তম অধ্যায় বুঝতে গেলে, ভালোভাবে বুঝতে গেলে আমাদের এটা লাগবে। তাহলে এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে চার্জের কোয়ান্টায়ন। তো তোমরা যারা দশম অধ্যায় পড়ে এসেছো তারা জানো যে চার্জের কোয়ান্টায়ন বলতে আসলে কি বোঝায়। তাহলে চার্জের কোয়ান্টায়ন এখানে আমাদের বলতে বোঝানো হয়েছে যে প্রকৃতিতে চার্জ নিরবিচ্ছিন্ন নয়, অর্থাৎ এটা যে কোনো মান আকারে আসবে না। প্রকৃতিতে চার্জ সর্বদা একটি ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। কি বলা হয়েছে আমরা একটু ভালোভাবে যদি দেখি, বলা হয়েছে প্রকৃতিতে চার্জ নিরবিচ্ছিন্ন নয়, অর্থাৎ র্যান্ডম না। তার একটা নির্দিষ্ট পার্টিকুলার সাইজ রয়েছে, এবং এই সাইজটা আমরা মেজার করব কীভাবে? বলা হয়েছে যে কোনো বস্তুর মোট চার্জ সর্বদা একটি ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে এই কনসেপ্টটা বোঝার আগে আমরা একটু কোয়ান্টাম জিনিসটা বোঝার চেষ্টা করি। কি বোঝার চেষ্টা করব? কোয়ান্টাম। তাহলে দেখো, কোয়ান্টাম শব্দটা ম্যাক্স প্লাঙ্ক প্রথম আবিষ্কার করে, বা উনি প্রথম এই শব্দটা বলে যে কোয়ান্টাম কি। তাহলে কোয়ান্টাম বলতে বোঝানো হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট। ধরো আমি এখানে একটা প্যাকেট আঁকলাম, এটা একটা চিপসের প্যাকেট। কিসের? চিপসের। এখন এই চিপসের প্যাকেটে 5টা চিপস আছে। কয়টা? 5টা। এখন তুমি যদি দোকানে যাও, তুমি হয় একটা চিপসের প্যাকেট কিনবা, না হয় 2টো চিপসের প্যাকেট কিনবা। বাট তুমি চাইলে কিন্তু নিজের মতো একটা চিপস বা 2টো চিপস এগুলো কিন্তু কিনতে পারবা না, কারণ চিপসটা একটা নির্দিষ্ট সংখ্যার, যে সংখ্যাটা আমরা এখানে আপাতত ধরেছি 5, এই 5টা সংখ্যার একটা প্যাকেট আকারে আসে। তাহলে এই প্যাকেটটাকে আমরা বলতে পারি কোয়ান্টা। কি বলতে পারি? কোয়ান্টা। তাহলে কোয়ান্টা শব্দ বলতে বোঝানো হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট। তাহলে আমরা যদি চার্জকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কোয়ান্টা হিসেবে ধরি, তাহলে একটা চার্জের প্যাকেটের মধ্যে নির্দিষ্ট পরিমাণ চার্জ থাকবে, এবং তার ক্ষুদ্রতম মান হবে 1.6 ইন্টু 10⁻19 কুলম চার্জ, এবং এটা হলো একটি ইলেকট্রনের চার্জ। তাহলে এই কথাটাই কিন্তু আমাদের এই বাম দিকের প্যানেলে বলা হয়েছে যে প্রকৃতিতে র্যান্ডম অবস্থায় চার্জ থাকবে না,
প্রকৃতিতে কখনোই র্যান্ডম অবস্থা চার্জ থাকবে না। চার্জ সবসময় একটা নির্দিষ্ট পরিমাণে থাকবে এবং পরিমাণটা হবে একটি ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যা। অর্থাৎ সব থেকে নিম্ন পরিমাণ যে চার্জটা হবে সেটা হবে একটা ইলেকট্রনের চার্জের পরিমাণ, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻19। এবং যদি আমরা মান বৃদ্ধি করি তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখব যে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব হলো একটি ইলেকট্রনের চার্জ। তাহলে তুমি যদি পরবর্তী চার্জ এর থেকে বড় চার্জ বের করতে যাও তাহলে তার সাথে এরকম আরেকটা 1.6 ইন্টু 10⁻19 কুলম্বের চার্জের প্যাকেট তোমার লাগবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে যে তিনটা চার্জ আমরা হিসাব করতে চাই তাহলে সেখানে আমরা ধরবো 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে একটা ইলেকট্রনের চার্জ হলো সব থেকে ক্ষুদ্রতম পরিমাণ, যে পরিমাণ চার্জ প্রকৃতিতে এক্সিস্ট করে। এবং তুমি যদি এর থেকে চার্জের পরিমাণ বৃদ্ধি করতে চাও তাহলে নিজের মতো বৃদ্ধি করতে পারবা না। তোমাকে এই 1.6 ইন্টু 10⁻19 যেটা প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ক্ষুদ্রতম পরিমাণ চার্জ তার সাথে 2, 3, 4 অর্থাৎ এমন পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলোর গুণিতক আকারে এর সাথে তুমি ভগ্নাংশ মানে 1.5 এগুলো গুণ দিতে পারবো না। তাহলে প্রকৃতিতে চার্জ থাকে হলো কোয়ান্টা অবস্থায় অর্থাৎ প্যাকেট আকারে, এবং সব থেকে নিম্নতম প্যাকেটের মধ্যে থাকে হলো 1.6 ইন্টু 10⁻19 যেটা হলো ইলেকট্রনের চার্জ। এবং যদি আমরা এই চার্জের পরিমাণ বৃদ্ধি করতে চাই তাহলে চার্জের পরিমাণটা হবে একটি ইলেকট্রনের চার্জের সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো হতে পারে 1, 2, 3, 4 এবং এই পূর্ণ সংখ্যা অবশ্যই হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কথা আমরা বুঝতে পারছি? সো এই জিনিসটা এখানে আমাদের বলা হয়েছে যে কিউ ইকুয়াল টু এন ই। তাহলে কিউ ইকুয়াল টু এন ই তাহলে কি বোঝানো হয়েছে আমরা একটু দেখি। তাহলে ই এখানে এই যে আমরা ই দেখতেছি, এই ই বলতে এখানে বোঝানো হয়েছে একটি ইলেকট্রনের চার্জ। তাহলে একটি ইলেকট্রনের চার্জ কত আমরা একটু আগে জানলাম, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। ওকে, ঠিক আছে। এবার এন হলো এখানে কি, এন হলো পূর্ণ সংখ্যা এবং এখানে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। এবং এই পূর্ণ সংখ্যার কখনোই ভগ্নাংশ হবে না, অখণ্ড পূর্ণ সংখ্যা। তাহলে অখণ্ড পূর্ণ সংখ্যা যেখানে বোঝানো হয়েছে 1, 2, 3 এরকম সংখ্যাগুলো। তাহলে আমরা বুঝতে পারলাম আধান সব থেকে কম পরিমাণ হলো 1.6 ইন্টু 10⁻19 এবং যদি বাড়াইতে যাই আমরা তাহলে প্রত্যেকবার 1.6 ইন্টু 10⁻19 আকারে বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি আমরা একটা সবচেয়ে ক্ষুদ্র পরিমাণ আধান হিসাব করতে চাই তাহলে আমরা পাবো 1.6 ইন্টু 10⁻19। তারপরের বার যখন আমরা হিসাব করব তখন পাবো 2 ইন্টু 1.6 10⁻19 অর্থাৎ দুইটা 1.6। তারপরে যদি বৃদ্ধি করি তাহলে আমরা পাবো 3 ইন্টু 1.6 10⁻19 অর্থাৎ 1.6 ইন্টু 10⁻19 এর মতো ক্ষুদ্রতম তিনটা চার্জের প্যাকেট। 2 ইন্টু 1.6 10⁻19 বলতে বোঝায় 1.6 ইন্টু 10⁻19 এর দুটো প্যাকেট, অর্থাৎ এই প্যাকেট আকারে বৃদ্ধি পাবে। এইটা কি বলা হয়, কোয়ান্টা এবং আধানের ধর্মকে বলা হয়
আধান বা চার্জের কোয়ান্টাম। তা তোমাকে যদি বলে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 10ম 11 উভয় অধ্যায়ের জন্য, স্থির তড়িৎ এবং চলতড়িতের ক্ষেত্রে, যে চার্জের কোয়ান্টাম বা আধানের কোয়ান্টাম বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো প্রকৃতিতে চার্জ কখন নিরবিচ্ছিন্ন থাকে না, র্যান্ডম থাকে না। যে কোনো বস্তুর মোট চার্জের পরিমাণ হবে সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ, অর্থাৎ একটা ইলেকট্রনের চার্জ যেটা হলো 1.6 × 10⁻19 কুলম, সেটা অথবা তার সাথে যে কোনো অখণ্ড পূর্ণ সংখ্যা গুণিত, অর্থাৎ 1 2 3 4 এগুলো গুণাকার হবে 1.6 × 10⁻19 এর সাথে। এটা কখনোই ভগ্নাংশ হতে পারবে না। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে ই গেল, এন গেল। তাহলে একটি চার্জ, এখানে একটি বলতে ন্যূনতম বোঝানো হয়েছে, হলো ইলেকট্রনের চার্জের পরিমাণ। তাহলে অ্যান্টি চার্জ অবশ্যই বেশি হবে। জিনিসটা যদি আমি আরেকটু সহজভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করি, একটি চার্জ হলো ইলেকট্রনের চার্জের পরিমাণ, যেটা আমরা জানি 1.6 × 10⁻19, আমি আর বলবো না। তাহলে দুটি চার্জ হবে ইলেকট্রনের চার্জের সাথে 2 গুণ, তিনটি চার্জ হবে ইলেকট্রনের চার্জের সাথে 3 গুণ। তাহলে n পরিমাণ চার্জ হবে ইলেকট্রনের চার্জের সাথে n গুণ, এবং এটাই হলো আমার মোট চার্জের পরিমাণ। তো এটা আমাদের কি মোট চার্জের পরিমাণ। এবং মোট চার্জের পরিমাণকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, যেটা আমরা এখানে দেখলাম বাম দিকে প্যানেলের মধ্যে আমরা দেখব কিউ দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এখান থেকে আসলে মূলত এই সূত্রটা এসেছে, যে আমরা লিখতে পারি কিউ অর্থাৎ মোট চার্জ হলো ক্ষুদ্রতম চার্জের পরিমাণ, অর্থাৎ ইলেকট্রনের চার্জের পরিমাণের সাথে এন এর গুণফল। ক্লিয়ার? আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছ। সো আধানের কোয়ান্টামের পর এবার আমরা তার পরের বেসিকে যাব, আমাদের সেকেন্ড টপিক। এখন এই সেকেন্ড টপিকটা থেকে মূলত চলতড়িতের টপিক অথবা মেইন টপিক শুরু হবে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ এবং এর দিক বিভ্রান্তি নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে তড়িৎ প্রবাহ কি, এইটা একটু আমরা বুঝাবো। তাহলে তড়িৎ প্রবাহ বলতে কি বোঝানো হয়েছে, দেখো এখানে আমরা একটা পরিবাহী তার দেখতেছি সিলিন্ডার আকৃতির, এটা হলো আমাদের পরিবাহী তার। তাহলে এই পরিবাহী তারের ভিতর দিয়ে একক সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ সময়, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আচ্ছা তোমরা লম্বচ্ছেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বোঝো কিনা আমি জানি না, তোমাকে এটা খুব সহজভাবে উদাহরণ দিলে বুঝতে পারবা। আমরা ক্ষীরা বা শশা যে খাই, এটা আমি লক্ষ্য করছি দুই জায়গায় দুই রকম ভাবে প্রেজেন্ট করে। যখন আমরা লঞ্চে উঠি বা ট্রেনে যাত্রা করি, তখন দেখবা শশাটাকে না এই লম্ব বরাবর কেটে তোমাকে দেয়, তখন এটা একটা পিস দেখতে এরকম হয়। আর যখন আমাদের বাসায় বা কোনো দাওয়াতে আমরা যাই, তখন ঠিক এই সেম ক্ষীরা বা শশাটাকে মাঝ বরাবর কেটে দেয়, তখন আমরা স্লাইসগুলো এরকম দেখি। ওকে, তাহলে এখান থেকে তুমি লম্বচ্ছেদ এবং দৈর্ঘ্য, আমাদের যে প্রস্থচ্ছেদ এবং লম্বচ্ছেদ, এই ব্যাপারটা বুঝবো। তাহলে কোনো বস্তুকে যদি তার লম্ব বরাবর ভাগ করা হয়, তাহলে আমরা পাই হলো
লম্বচ্ছেদ। আর কোনো বস্তুকে যদি আমরা তার প্রস্থ বরাবর ভাগ করি তখন আমরা পাই হলো তার প্রস্থচ্ছেদ। এখন কল্পনা করো একটা পরিবাহী তার, এটা একটা তার, তামার তার। এখন এই তামার তারটাকে যদি আমি তার লম্ব বরাবর ভাগ করতাম তাহলে আমি বলতাম পরিবাহী তারের লম্বচ্ছেদ। আর আমি যদি তার প্রস্থ বরাবর এই বরাবর তাকে ভাগ করতাম তাহলে আমি এটাকে বলতাম প্রস্থচ্ছেদ। এখন চিন্তা করো, আমরা যখন একটা তারের ভিতর দিয়ে কতগুলো আধান মূল ইলেকট্রন পাঠাবো, তো ইলেকট্রনগুলো না এইভাবে যাবে, তাহলে সে সম্পূর্ণ বৃত্তাকার অংশটুর ভিতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ সে তারের প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে যাচ্ছে। কিসের ভিতর দিয়ে যাচ্ছে? প্রস্থচ্ছেদে। তাহলে আমাদের চলতড়িৎ বুঝতে হলে প্রস্থচ্ছেদ বুঝতে হবে। কি বুঝতে হবে? প্রস্থচ্ছেদ। তাহলে সংজ্ঞাটা যদি তোমায় কখনো বলা হয় যে চলতড়িতের সংজ্ঞা বলো, তাহলে তোমার ফার্স্টে যে লাইনটা অ্যাড করতে হবে সেটা হলো কোনো পরিবাহী তারের কোনো পরিবাহী তারের, এই যে আমাদের পরিবাহী তার, এই পরিবাহী তারের কি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে, অর্থাৎ এই যে আমরা এতক্ষণ ধরে যে প্রস্থচ্ছেদটা দেখলাম, এই যে বৃত্তাকার অংশটুকু, এটার অবশ্যই ভিতরের এই যে অংশ আমি জুম করি, তাহলে এটা হলো তার ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি এটা হলো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ভিতরের অংশ। এবং খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখব যে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভেতর দিয়ে কিন্তু আমার ইলেকট্রনগুলো পাস হচ্ছে। তাহলে তারের কিসের ভেতর দিয়ে ইলেকট্রন পাস হচ্ছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভেতর দিয়ে। তাহলে কোনো পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভেতর দিয়ে, তাহলে ভেতর দিয়ে কি হবে এখন? এবার আমরা তারপর ধাপে যাব। এবার চিন্তা করো, এই যে এই বিন্দুটা, মনে করলো এই বিন্দুটার নাম ধরলাম আমরা এ বিন্দু, আর এটার নাম ধরলাম বি বিন্দু। তাহলে এটা হলো আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এ থেকে বি পর্যন্ত ইলেকট্রন যখন যাবে তখন তো একটা নির্দিষ্ট সময় লাগবে, অর্থাৎ টাইম লাগবে। তাহলে আমরা সময়টাকে ধরবো একক সময়। তাহলে আমরা সংজ্ঞাটাতে আবার ফিরে যাই যে কোনো পরিবাহী তার, এই হলো আমাদের পরিবাহী তার, তার একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভেতর দিয়ে একক সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ সময়, একক সময়ে কি যাচ্ছে বলতো? এই যে পাস হচ্ছে, কি যাচ্ছে? ইলেকট্রন যাচ্ছে, এবং ইলেকট্রন তার আধান নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? ইলেকট্রন তার আধান বা চার্জ নিয়ে যাচ্ছে, যার সবথেকে কম পরিমাণ কত আমরা জানি বলতো? 1.6 × 10⁻19। আর যদি বৃদ্ধি করি তাহলে তার সাথে 1, 2, 3, 4 গুণ দিয়ে করতে হবে। তাহলে কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান,
অর্থাৎ ইলেকট্রন যে পরিমাণ আধান নিয়ে যাবে, যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় কি? তড়িৎ প্রবাহ। বা কারেন্ট, ইলেকট্রিসিটি। সো আমরা এবার একটু ভালোভাবে বুঝি। বাম দিকের এই প্যানেলটা যদি এবার তাকাই তাহলে আশা করি আমরা বুঝতে পারবো যে এখানে ঘটনা কি করছে। তাহলে এই হলো আমাদের পরিবাহী তার, এবং এই পরিবাহী তারের এই যে গোল অংশটুকু আমরা দেখতেছি, এটা কি বলতো, লম্বচ্ছেদ নাকি প্রস্থচ্ছেদ? অবশ্যই প্রস্থচ্ছেদ। এবং প্রস্থচ্ছেদের এই ভিতরের অংশটুকু হলো তার ক্ষেত্রফল। তাহলে কোনো পরিবাহী তারের এই একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভেতর দিয়ে দেখো অসংখ্য ইলেকট্রন যাচ্ছে, অসংখ্য ইলেকট্রন তার চার্জ নিয়ে যাচ্ছে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায়? কোনো পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে যে পরিমাণ আধান একক সময়, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেতে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে তার। তাহলে আমরা পুরো সংজ্ঞাটা সামারাইজ করি যে কোনো পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভেতর দিয়ে যে পরিমাণ আধান একক সময়ে প্রবাহিত হয় তাকেই বলা হয় আমাদের তড়িৎ প্রবাহ। কি বলা হয়? তড়িৎ প্রবাহ। মনে থাকবে? আশা করি মনে থাকবে তোমাদের। এখন তড়িৎ প্রবাহর সূত্রটা কিভাবে আসলো, অর্থাৎ তড়িৎ প্রবাহের সাথে আধানের সম্পর্কটা কিভাবে আমরা স্থাপন করব দেখি। তাহলে সংজ্ঞা থেকে আমরা মূলত স্থাপনটা করব। দেখো, তো আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম ধরো এই হলো আমার পরিবাহী তার, এখন এই পরিবাহী তারের ভেতর দিয়ে টি পরিমাণ সময়ে আমার কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেতে সময় লাগবে টি পরিমাণ, এবং আধান প্রবাহিত হবে কিউ পরিমাণ। তাহলে টি সময়ে যদি কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে সবথেকে ক্ষুদ্রতম সময় বা একক সময় বা 1 সেকেন্ড সময়ের মধ্যে সবথেকে কম হবে, আর আমরা জানি কম হলে ভাগ হবে, তাহলে আসবে কিউ বাই টি। আর সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভেতর দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে এই যে একক সময় কি পরিমাণ আধান প্রবাহিত হলো? কিউ বাই টি পরিমাণ আধান প্রবাহিত হলো। তাহলে এই কিউ বাই টি পরিমাণ আধানকে আমরা বলবো হলো তড়িৎ প্রবাহ। অর্থাৎ একে আমরা আই দিয়ে প্রকাশ করব। তাহলে আই দিয়ে প্রকাশ করে হলো তড়িৎ প্রবাহ। তাহলে আমরা এখান থেকে সূত্রটা লিখতে পারি। তাহলে একক সময় প্রবাহিত তড়িৎ ছিল কিউ বাই টি, আর আমরা জানি একক সময় প্রবাহিত তড়িৎই হলো তড়িৎ প্রবাহ। সো আমরা আমাদের ফার্স্ট ইকুয়েশনটা পেয়ে গেলাম চলতড়িতের, যেখানে এই সূত্র আই হলো তড়িৎ প্রবাহ, কিউ হলো আধান, এবং টি হলো সময়। তাহলে প্রথম আধান এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সূত্র, তাহলে আমরা কি পেলাম? আই সমান সমান কিউ বাই টি, বা এটাকে লেখা যায় কিউ সমান সমান আই টি। অর্থাৎ
তড়িৎ প্রবাহকে যদি সময় দিয়ে গুণ করা হয় তাহলে আমরা কি পাবো? আধানের পরিমাণও পেয়ে যাব। তাহলে এই দুটো অংশ ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, পরীক্ষা আসলে যেন আমরা দিতে পারি। ঠিক আছে? এবং এই যে সূত্রটা, এই সূত্রটাই মূলত আমরা বাম দিকের প্যানেলে যেখানে দেখাইছি। আশা করি কিভাবে তড়িৎ প্রবাহের সংজ্ঞা এসেছে এবং কিভাবে আমরা আধানের সাথে, সময়ের সাথে এবং তড়িৎ প্রবাহের সাথে সম্পর্ক স্থাপন করলাম তোমরা বুঝতে পেরেছ। আসো এরপরে আমরা পরের বেসিকে যাই, যেটা টপিক 3-এর মধ্যে আমরা আলোচনা করব। এখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা একটু বুঝি। দেখ, আমরা জানি এ যদি একটা বিন্দু হয় আর বি যদি একটা বিন্দু হয়, এ বিন্দুতে আমার বিভব হলো ভি এ আর বি বিন্দুতে হলো ভি বি। ধরো এটার বিভবের পরিমাণ 5 ভোল্ট আর বি প্রান্তের বিভবের পরিমাণ হলো 2 ভোল্ট। তাহলে কোন প্রান্তের বিভবের পরিমাণ বেশি? অবশ্যই বাম দিকে বিভবের পরিমাণ বেশি এবং ডান দিকে বিভবের পরিমাণ কম। তাহলে কি বোঝানোর চেষ্টা করতেছি আমরা? তাহলে বিভব পার্থক্যের পরিমাণ কি হয়? এই দুই ভদ্রলোকের বিভবের পার্থক্য ভি সমান সমান আমরা দেখতেছি 3 ভোল্ট, কারণ এখানে 5 ভোল্ট এখানে 2 ভোল্ট, তাহলে বিভবের পার্থক্য 3 ভোল্ট। তাহলে এখানে এই ভি দ্বারা বোঝানো হয়েছে বিভব পার্থক্য। আর তোমরা দশম অধ্যায় অবশ্যই পড়ে এসেছো, যখন দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য থাকে তখনই কেবল তড়িৎ প্রবাহিত হয় এবং তড়িৎ প্রবাহের দিক হবে উচ্চ বিভবের স্থান থেকে নিম্ন বিভবের স্থানের দিকে। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হবে এ থেকে বি এর দিকে। ওকে, ফাইন, এটা তোমরা জানো। বাট তোমাকে যদি এখানে প্রশ্ন করে যে ইলেকট্রনের দিক কোন দিকে, তাহলে এটা একটা অদ্ভুত প্রশ্ন হয়ে গেল না? কারণ আমরা জানি ইলেকট্রনের প্রবাহিত হলো তড়িৎ প্রবাহ, যে ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন যাচ্ছে, এই কারণেই তো আমরা বলি যে তড়িৎ যাচ্ছে। তাহলে ইলেকট্রন অবশ্যই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে বলেই তো তড়িৎ প্রবাহের দিক এদিকে হয়েছে। হ্যাঁ, কিন্তু প্রচলিত অবস্থায় ইলেকট্রনের দিক যেদিকে হবে তড়িৎ প্রবাহের দিক তার বিপরীত দিকে ধরা হয়। তড়িৎ প্রবাহের দিক তার বিপরীত দিকে ধরা হয়। এখন আমার তড়িৎ প্রবাহের দিক যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি এ থেকে বিতে হয়, তাহলে পরীক্ষা যদি তোমাকে বলে ইলেকট্রনের দিক কোন দিকে, তখন বলতে হবে বি থেকে এর দিকে। অর্থাৎ পুরো বিষয়টা সামারাইজ করি, যদি এ একটি বিন্দু হয়, বি আরেকটি বিন্দু হয়, এদের মধ্যে যদি পরিবাহী তার থাকে, তড়িতের প্রবাহের দিক যদি এ থেকে বিতে হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে এ থেকে বিতে, তাহলে ইলেকট্রনের প্রবাহ হবে বি হতে এ দিকে। যদিও এটা শুনতে অদ্ভুত লাগে, বাট প্রচলিত নিয়ম অনুযায়ী এভাবে হিসাব করা হয়, যেখানে বলা হয়েছে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় প্রচলিত তড়িৎ প্রবাহ তার ঠিক বিপরীত দিকে ধরা হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ধরা হয়। অ্যাকচুয়ালি কিন্তু এভাবে হয় না। মানে অ্যাকচুয়ালি আমরা জানি ইলেকট্রন যেদিকে যাবে ওই দিকটাই তড়িৎ প্রবাহ হবে, বাট প্রচলিত নিয়ম অনুযায়ী
তড়িৎ প্রবাহের দিক এবং ইলেকট্রনের দিক ভিন্ন ধরা হয়। তড়িৎ প্রবাহ যদি এ থেকে বিতে হয় তাহলে ধরা হয় ইলেকট্রন যাবে বি হতে এর দিকে। পরীক্ষায় খুব ভালোভাবে এই জায়গাটা বুঝে শুনে অ্যান্সার করতে হবে। যে তোমাকে যদি বলে পরীক্ষায় যে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে, লাভ দিয়ে লিখাইছো না যে ওই দিকে হবে, কারণ ধরা হয় বিপরীত দিকে প্রচলিত নিয়ম অনুযায়ী। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের 3 নম্বর টপিক আমরা বুঝতে পারলাম। তাহলে প্রথম থেকে আমরা আলোচনা একটু করি কি কি পড়ছি আমরা এখন পর্যন্ত আধানের কোয়ান্টায়ন, যে আধান ক্ষুদ্র ক্ষুদ্র কোয়ান্টা বা প্যাকেট আকারে আসে, যার ক্ষুদ্রতম মান হলো 1.6 × 10⁻19, যেটা আমরা একটু আগে দেখেছি। তারপর আমরা দেখলাম হলো তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ প্রবাহের সংজ্ঞা কীভাবে এসেছে, এবং তড়িৎ প্রবাহ আধানের পরিমাণ এবং সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন কীভাবে করে, লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ বলতে কী বোঝায়। তারপর আমরা 3 নম্বর টপিকে দেখলাম তড়িতের দিক যেদিকে হবে ইলেকট্রনের দিক তার বিপরীত দিকে ধরা হয়, এবং পরীক্ষায় খুব সচেতনভাবে এটা অ্যান্সার করতে হবে। এবার আসো আমরা এককের দিকে একটু যাই। তাহলে আমাদের পরবর্তী টপিক হলো এই যে তড়িৎ প্রবাহের সূত্র আমরা দেখলাম I = Q/T, খুবই কিউট একটা সূত্র। এই সূত্র থেকে আমরা তড়িৎ প্রবাহের একক বের করব এবং এর কি কি একক হতে পারে আমরা দেখব। তাহলে একটু লক্ষ্য করো, তড়িৎ প্রবাহ I দিয়ে প্রকাশ করে। তড়িৎ প্রবাহ হলো আধানের পরিমাণকে যদি সময় দিয়ে ভাগ করে, তাহলে আধানের পরিমাণ হলো কিউ, আর কিউর জন্য ব্যবহৃত একক হলো কুলম্ব। সময়ের জন্য ব্যবহৃত একক হলো সেকেন্ড। তাহলে আমরা প্রথম একক পেয়ে গেলাম কুলম্ব। সেকেন্ড উপরে চলে আসলে ইনভার্স আকারে চলে আসবে, তাহলে কুলম্ব সেকেন্ড ইনভার্স 1, এটা হলো আমাদের একক, প্রথম একক বলা যাবে। ওকে, কিন্তু এটা এসআই একক না। তাহলে এসআই এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, তখন আমরা বলি অ্যাম্পিয়ার। কি বলি? অ্যাম্পিয়ার। তাহলে তোমাকে যদি বলে তড়িৎ প্রবাহের এসআই একক কি, বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনটা ব্যবহার করা হয়, ওটা হবে অ্যাম্পিয়ার। কিন্তু কুলম্ব সেকেন্ড ইনভার্স 1 এইটাও তুমি ইউজ করতে পারো, এবং এই দুটোই এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ তোমাকে দিতে পারে যে নিচের কোনটা কোনটা তড়িৎ প্রবাহের একক। দিল অ্যাম্পিয়ার, দিল কুলম্ব সেকেন্ড ইনভার্স 1, দিল শুধু কুলম্ব। তারপর উত্তর অপশন দিল তোমাকে যে 1 2 2 3 অথবা 1 3। তো অবশ্যই তুমি অ্যাম্পিয়ার এবং কুলম্ব সেকেন্ড ইনভার্স 1 দুটোই ইউজ করবা। বাট যদি বলে আন্তর্জাতিকভাবে বা এসআই স্বীকৃত একক কোনটা, সেটা হবে অবশ্যই আমাদের অ্যাম্পিয়ার। ওই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যাম্পিয়ার লিখে দিয়ে আসতে হবে। ক্লিয়ার? ওকে, এবার একটু বোর্ড কোয়েশ্চেন আমরা দেখি যে এই যে আমরা টপিক পড়লাম তড়িৎ প্রবাহ, আধান, সময়, এখান থেকে বোর্ড কোয়েশ্চেন কি কি আসে। তাহলে 1 নাম্বার বোর্ড কোয়েশ্চেন যদি আমরা হিসাব করি, প্রথমত হলো আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন যে টপিকটা আমরা পড়লাম, এটা বোর্ডে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে আধানের কোয়ান্টায়ন বলতে কি বোঝায়। 2 নম্বর টপিক হলো, প্রায় প্রশ্ন আসে যে 2 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার অথবা এনিথিং, একটা র্যান্ডম সংখ্যা, ধরো 100 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়। এই টাইপের প্রশ্ন কিন্তু 2 নম্বর মার্কের জন্য আসে।
তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? এখন এইটার উত্তরের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, যেহেতু আমরা জানি আমাদের যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহর সাথে সম্পর্কিত হলো সময় টি এবং আধান কিউ। তাহলে যেই মানটা তোমাকে দিয়ে দিবে 2 or 5 or 100, এটা অলওয়েজ আধানের সাইডে রাখবা, আর সময় ধরবা 1 সেকেন্ড, কারণ সংজ্ঞাতে আমরা বলছি প্রতি সেকেন্ডে। তাহলে এবার 2 এম্পিয়ার, 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার যেটি আসুক না কেন, তুমি এম্পিয়ার বলতে কি বোঝায় এটা বলতে গেলে স্টার্ট করবা যে কোনো পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে, এই যে আমাদের পরিবাহী তার, এই পরিবাহী তারটার একক প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে 1 সেকেন্ডে 2 কুলম্ব আধান প্রবাহিত হয়, এবং তখন তাকে বলা হয় 2 এম্পিয়ার। আবার যদি কোনো পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে 1 সেকেন্ডে 5 কুলম্ব আধান প্রবাহিত হয়, তখন আমরা বলবো 5 এম্পিয়ার। আবার সেমভাবে যদি বলে 10 এম্পিয়ার বলতে কি বোঝায়, তাহলে কি হবে বলো তো, যে কোনো পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে 1 সেকেন্ডে 10 কুলম্ব আধান প্রবাহিত হয়। অর্থাৎ একটা তারের ভিতর দিয়ে 1 সেকেন্ডে কতটুকু আধান যাচ্ছে, ওইটাই হলো তার তড়িৎ প্রবাহ, এবং এটা বোর্ডে আসে। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা আরেকটা বিষয় যাব, মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের টপিক নাম্বার 5। তো 5 নম্বর টপিক কি, তার আগে আমরা আবার আগের সিনে চলে যাই। দুইটা বিন্দু, তাদের মধ্যে পরিবাহী তার, অবশ্যই পরিবাহী তার যুক্ত করা হলো। আর এখানে যে তোমরা যে দেখছো, এটা দিয়ে মূলত আমরা উচ্চ বিভব নিম্ন বিভব দেখাইছি, যে হাই ভোল্টেজ স্থান থেকে লো ভোল্টেজ স্থানের দিকে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে অবশ্যই ইলেকট্রনের প্রবাহ হবে তার বিপরীত দিকে। তোমরা চাইলে এই সকল পিডিএফ, আমাদের বই, আমাদের স্লাইড, সকল কিছু আমাদের কোর্স এনরোল করা ছাড়াও পেতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা, যেটা হলো 04060021588। মাঝখানে একটু মার্কেটিং করে নিলাম। সো তোমার যদি মনে হয় যে হ্যাঁ, তুমি যতগুলো জায়গায় ক্লাস করেছো বা করছো তার থেকে একটু বেটার এখানে তুমি বুঝতেছো, তাহলে ফিল ফ্রি টু নক মি। আমি অবশ্যই তোমাকে সকল ধরনের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে সহায়তা করব, আর চাইলে তুমি আমাদের কোর্স এনরোল করতে পারো। ওকে, চলো আসো টপিকে। তাহলে আমরা দুটি বিন্দুকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম। এখন আমরা কি জানি বলতো, যে এই দুটো বিন্দুর মধ্যে কখন তড়িৎ প্রবাহিত হবে, যখন তাদের বিভবের মধ্যে পার্থক্য থাকবে। কি থাকবে? পার্থক্য। অর্থাৎ আমি যদি ধরি এ প্রান্তের বিভব গ্রেটার দেন বি প্রান্তের বিভব, তাহলে তড়িৎ তার নিয়ম অনুযায়ী উচ্চ বিভবের স্থান থেকে নিম্ন বিভবের স্থানে যাবে। এবং এইটাই আমরা এই চিত্রতে দেখানো হয়েছে, যে এটা যদি এ প্রান্ত হয়, এটা যদি বি প্রান্ত হয়, আমি বি প্রান্ত ঠিক রেখে এ প্রান্তের উচ্চতা যত বৃদ্ধি করব, বিভবের পার্থক্যের পরিমাণ তত বাড়তে থাকবে, এবং তড়িতের প্রবাহের পরিমাণও বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি যদি জিনিসটা এইভাবে কল্পনা করো, যে এ প্রান্ত বি প্রান্ত, এখানে একটা মার্বেল, এই মার্বেলটা ইলেকট্রন ধরো। এখন দুই জায়গায় না উচ্চতা সমান, মানে বিভব সমান, এই অবস্থায় ভি এ সমান ভি বি, এই কারণে তড়িৎ প্রবাহ হবে না, তড়িৎ প্রবাহ হবে না।
আই ইকুয়াল টু 0 এখানে। বাট আমি যদি এই এ বি প্রান্তের মধ্যে এ প্রান্তের উচ্চতা একটু বৃদ্ধি করে দেই, তাহলে এ নতুন অবস্থান হলো এ ডট। এখন দেখো আমার যে উপরে মার্বেলটা ছিল এখন কিন্তু সে নিচের দিকে নামা শুরু করবে। অর্থাৎ যখনই আমি দুই প্রান্তের বিভবের পরিমাণ আগের থেকে বৃদ্ধি করে দিছি, তড়িৎ প্রবাহ কিন্তু শুরু হয়ে গেছে। এখন যত বৃদ্ধি করব তত বেশি তড়িৎ প্রবাহিত হবে। এটাই আমরা এই চিত্রের মধ্যে এই জায়গাতে দেখানোর চেষ্টা করিয়েছি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ বিভবের পার্থক্য বৃদ্ধি পাচ্ছে, ফলে তড়িতের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। এবং এই কথাটা প্রযোজ্য তখনই যখন আমি এই এ প্রান্ত থেকে বি প্রান্তে তড়িতের প্রবাহের সময় অলওয়েজ টেম্পারেচার সেম রাখবো। অর্থাৎ এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে তড়িৎ প্রবাহের সময় টেম্পারেচার থ্রো আউট সেম থাকতে হবে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হবে। তাহলেই বিষয়টা আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো। তাহলে পুরো বিষয়টা যদি আমরা সামারাইজ করি, এতক্ষণ যা যা পড়লাম, তাহলে কি বলা যায়? বলা যায় যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায়, এবং এই নির্দিষ্ট তাপমাত্রা বলতে বোঝানো হয়েছে কিন্তু যে প্রান্ত থেকে আধান যাওয়া শুরু করবে এবং যে প্রান্তে আধান যে শেষ হবে, এই পুরো জার্নির থ্রুতে তাপমাত্রা সেম রাখতে হবে। তার নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহী তারের কোনো পরিবাহী তারের ভেতর এই প্রান্ত থেকে এই প্রান্তের ভেতর তড়িতের পরিমাণ বা তড়িৎ প্রবাহ, যেটা আমরা আই দিয়ে প্রকাশ করব, এই তড়িতের প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্য, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করতেছি, এর সমানুপাতিক। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে আসলে এই কথাটা কিন্তু সত্য, কারণ বিভব পার্থক্য যত আমার বেশি হবে তত বেশি তড়িৎ প্রবাহিত হবে। তাহলে সমানুপাতিক শব্দের অর্থ হলো, আমরা আগে লিখতে পারি কিভাবে? আমরা লিখতে পারি আই সমানুপাতিক ভি, এবং এই সমানুপাতিক শব্দের অর্থ হলো যদি আমার ভি এবং আই এর মধ্যে আমি বিভব পার্থক্যের মান বৃদ্ধি করি, তাহলে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে, এবং যদি বিভব পার্থক্যের মান আমি কমাই, তড়িৎ প্রবাহের মানও কমবে। এটি সমানুপাতিক সম্পর্ক। এবং এই যে আমরা সূত্রটা বললাম, শিখলাম, এইটাকে বলা হয় ওহমের সূত্র। খুবই বিখ্যাত একটা সূত্র, অনেকে ওহম বলে, ওহম বলে। সো তুমি যেটাই ডাকো না কেন, এটার সূত্রটা মনে রাখো। তাহলে ওহমের সূত্র মতে অবশ্যই পরীক্ষায় নির্দিষ্ট তাপমাত্রায় কথা উল্লেখ রাখতে হবে, কারণ তাপমাত্রা ডিফারেন্সিয়েট হইলে তোমার সূত্র কাজ করবে না। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহী তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এর মানে হলো যদি আমাদের বিভব বৃদ্ধি পায়, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে, বিভব পার্থক্য হ্রাস পেলে তড়িৎ প্রবাহ হ্রাস পাবে। ওকে, এখন
এই যে স্ট্রাকচারটা আমরা দেখলাম আই সমানুপাতিক ভি, এই জায়গা থেকে আমি যদি ইকুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে অবশ্যই এটা ধ্রুবক আনতে হবে। অবশ্যই কি আনতে হবে? একটা ধ্রুবক। এখন এই ধ্রুবকের জায়গাটা খুব মজার বিষয়। তুমি দুই ধরনের ধ্রুবক আনতে পারো। কয় ধরনের? অনেকে অবাক হচ্ছে যে স্যার আমরা তো অন্য কিছুটা পড়ছিলাম, একটা আসবে না। দুই ধরনের ধ্রুবক আসতে পারে, যেটা আমরা আমাদের এইখানে একটু হালকা আলোচনা করছি। রেসিস্ট্যান্স অ্যান্ড কন্ডাক্টেন্স। তাহলে দেখ ঘটনাটা কি ঘটে। আমরা যখন, আচ্ছা এই ব্যাপারটা বোঝার আগে আমি তোমাদের একটা উদাহরণ দিতে একটু ভালোভাবে বুঝবা। এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি বিভব পার্থক্যের কারণে, যেখানে বিভব পার্থক্য এই অবস্থা, তাহলে এ থেকে বি দিকে তড়িৎ প্রবাহিত হবে। ভালো, তড়িৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু এই তড়িৎ প্রবাহের সময় তড়িৎ কিছুটা বাধাপ্রাপ্ত হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময়। কেন হয়? খুব ইজিলি বোঝার চেষ্টা করো। এই যে পরিবাহী তারটা, সে তো যেহেতু পরিবাহী তার, সে মেটাল দিয়ে তৈরি। এখন রসায়নে আমরা মেটাল কি দেখছি, যে প্রত্যেকের মধ্যে মেটালিক বন্ড বা ধাতব বন্ধন থাকে। এখন এই ধাতব বন্ধনে আবদ্ধ কতগুলো পরমাণুর মুক্ত ইলেকট্রন থাকে কিন্তু। তো যখন এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে আমরা নিজেরা ইলেকট্রন পাঠাই, এই ইলেকট্রন পরিবাহী তার যে ধাতু দ্বারা তৈরি, তার ইলেকট্রনের সাথে বিকর্ষণ বা রিপালশন ক্রিয়েট করে, এবং তাদের মধ্যে একটা বিকর্ষণ, একটা সংঘর্ষ ক্রিয়েট হয়। ফলে স্মুথলি আধান প্রবাহিত হইতে পারে না। এই যে আধান প্রবাহিত হওয়া বা আধান যাওয়ার সময় জায়গা জায়গায় সংঘর্ষের কারণে বাধা প্রাপ্ত হইল, এই বাধাটা যে ধর্ম দিয়ে প্রকাশ করি আমরা, তাকে বলা হয় রেসিস্ট্যান্স বা রোধ। তা তোমাকে যদি বলে রোধ কি, তাহলে আমরা বলবো কোনো পরিবাহীর যে ধর্ম তড়িৎ প্রবাহে বাধা দেয়, অর্থাৎ একটা তারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় যে ধর্ম তাকে যেতে বাধা দেয়, এই ধর্মটাকেই বলা হবে রোধ। অর্থাৎ রোধ হইল আমাদের রাস্তার ওই সকল গর্ত যার কারণে রিক্সা বা সাইকেল নামক তড়িৎ প্রবাহ স্মুথলি যাইতে পারে না। কথা বুঝতে পারছি? সো তুমি এটার সাথে মিলাতে পারো। তো রোধ যত বেশি হবে, অর্থাৎ বাধা যত বেশি হবে, তড়িতে যাওয়ার পরিমাণ তত কম হবে। তো রোধ যত বেশি হবে, তড়িৎ প্রবাহের পরিমাণ তত কমবে। রোধ যত কম হবে, অর্থাৎ বাধা যত কম হবে, তড়িতের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এটি তো স্বাভাবিক। রাস্তা যত স্মুথ হবে, রিক্সা তত স্মুথলি যেতে পারবে। আর রাস্তা বাধা যত বেশি হবে, রিক্সা বা গাড়ি ঘোড়া তত কম স্মুথলি যেতে পারবে। তাহলে রোধ যেহেতু তড়িৎ প্রবাহের বাধাদানকারী ধর্ম, তাহলে বাধাদানকারী ধর্ম মান যত বেশি হবে, অর্থাৎ আর এর মান যত বৃদ্ধি পাবে, তড়িৎ প্রবাহের মান তত কমবে, এবং আর এর মান যত কমবে, তড়িৎ প্রবাহের মান তত বাড়বে। অর্থাৎ আমরা দেখতে পেলাম রোধ এবং তড়িৎ প্রবাহ পরস্পরের ব্যস্তানুপাতিক। একটার মান যদি বৃদ্ধি পায়, অপরটার মান কি পায়? হ্রাস পায়। অর্থাৎ সম্পর্কটাকে আমরা যদি লিখতে চাই, তাহলে লিখতে পারি এভাবে, আই 1/r। একটু আগে আমরা দেখছি
আই এর সাথে বিভবের সম্পর্ক তো সমানুপাতিক, আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই কারণে যখন আমরা ইকুয়েশনটা ক্রিয়েট করতে চাইছিলাম, মনে আছে কিনা তোমাদের, এই জায়গার মধ্যে ধ্রুবক হিসেবে আমরা এখানে রোধকে নিয়ে আসবো, এবং রোধ ব্যস্তানুপাতিক আকারে আসবে। কেন ব্যস্তানুপাতিক? আশা করি তখন তোমরা বুঝছো, কারণ তড়িৎ প্রবাহের সাথে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে ইকুয়েশনটা তখন আমার দাঁড়ায় আই সমান সমান ভি বাই আর, এবং এইটাই তোমরা মূলত দেখো, ঠিক না? তাহলে আমরা এখানে একটা সুন্দর সমীকরণ পেয়ে গেলাম, যেটা আই ইকুয়াল টু ভি বাই আর, এবং এই সম্পর্কটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা প্রথম তড়িৎ প্রবাহ, রোধ এবং বিভব পার্থক্য, এই তিনটা ফান্ডামেন্টাল রাশি বা গুরুত্বপূর্ণ রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে, এবং ওহমের সূত্র একটা গুরুত্বপূর্ণ রূপ। বুঝতে পারছিস? ওকে। এবং এটাকে অন্যভাবেও আমরা লিখতে পারি, আমরা বলতে পারি ভি সমান সমান আড়াই, ভি সমান সমান আড়াই। ওকে, কিন্তু আরেকটা বিষয় তো আছে, আরেকটা বিষয় আছে। তাহলে তোমার বলবো স্যার আরেকটা বিষয় আবার কি রয়ে যায়? হ্যাঁ, আরেকটা বিষয় আছে। আমরা আবার আগের অবস্থা চলে যাই। তোমাদের কতক্ষণ পর পরই দুটো বিন্দুর মাঝে পরিবাহক তার স্থাপন করে আমরা বারবার একই কথা বলবো, যেখানে বিভব পার্থক্য এর বেশি এবং বি প্রান্তের বিভব পার্থক্য পরিমাণ কম, তাহলে তড়িৎ প্রবাহিত হবে এ থেকে বি এর দিকে। এখন যাওয়ার সময় আমরা একটু আগে দেখলাম যে বাধাদানকারী এটা ধর্ম, বাধাদানকারী ধর্ম, যেটাকে আমরা বললাম রেসিস্ট্যান্স বা আর, ঠিক সেম ভাবে তড়িৎ প্রবাহ যেন খুব দ্রুত স্মুথলি ঘটে, এটা সহায়ক ধর্ম তো থাকবে। তড়িৎ বাধা যদি দেওয়ার ধর্ম পরিবাহকের তারের ভেতর থাকে, তাহলে তড়িৎ প্রবাহ যেন সহজভাবে ঘটে তার সহায়ক ধর্ম থাকবে, অর্থাৎ যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহিত হবে, এবং তাকে আমরা বলি পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। এবং এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? জি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা দুই ধরনের ধর্ম সম্পর্কে জানলাম। এই হলো আমাদের আই। এই আই এর জন্য দুইটা ঘটনা ঘটে যখন সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। বলো তো কি কি ঘটে? প্রথম হলো যাওয়ার সময় বাধা ফেস করে, এই বাধা দানকারী যে ধর্ম তাকে আমরা বলি হলো রেসিস্ট্যান্স বা রোধ। এবং যার সাথে আমার আই বা তড়িৎ প্রবাহের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ রোধ বৃদ্ধি পেলে আই কমে যাবে, রোধ কমে গেলে আই বৃদ্ধি পাবে। এবার দ্বিতীয় ফেজে যখন এ প্রান্ত থেকে বি প্রান্তে আই যাচ্ছে, তাকে এই প্রবাহিত হওয়ার জন্য সহায়তা করার একটা ধর্ম থাকবে, অর্থাৎ সহায়ক ধর্ম, যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং তাকে বলা হবে কন্ডাক্টেন্স, এবং প্রকাশ করা হবে জি দিয়ে। কি দিয়ে? জি দিয়ে। বাংলায় বলা হয় পরিবাহিতা, পরিবাহিতা। এবং এই জি এর সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক হলো সমানুপাতিক, কারণ পরিবাহিতা হলো সেই ধর্ম যে ধর্মের কারণে
তড়িৎ প্রবাহিত হয়। তাহলে যেহেতু এই ধর্মের কারণে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে পরিবাহিতা যত বেশি হবে তড়িৎ প্রবাহের মানও তত বৃদ্ধি পাবে, স্বাভাবিক। তাহলে দেখো, আই এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, আই এর সাথে জি এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে বলা যায় আমাদের জি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এই সম্পর্কটা খুবই 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 ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে পরিবাহিতা এবং রোধ পরস্পর বিপরীত ধর্ম। কেমন ধর্ম? পরস্পর বিপরীত ধর্ম। একটা ধর্মের কারণে কোনো পরিবাহী তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় বাধাপ্রাপ্ত হয়, আরেকটা ধর্মের কারণে তড়িৎ প্রবাহিত হয়। বুঝতে পারছি? সো আমরা একটু আগে যে সমীকরণটা দেখছিলাম, তোমাদের একটু মনে করা দিই। আমরা পড়ছিলাম যে আই সমানুপাতিক ভি, ওহমের সূত্র অনুযায়ী, বা আই ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক বসা, তারপর আমরা ভি আনবো। তাহলে আমরা দুইটা স্টেট একটু এখানে রাখি। আমি বলেছিলাম যে দুই ধরনের ধ্রুবক আমি এখানে আনতে পারি। আশা করি তোমরা ধরতে পারছো যে এখানে আমি আসলে দ্বিতীয় কোনটার কথা বলছি। তাহলে আমি যদি এখানে ধ্রুবক হিসেবে রোধকে আনি, ব্যস্তানুপাতিক আকারে আনতে হবে। এবং যদি আমি এই জায়গার মধ্যে পরিবাহিতা বা কন্ডাক্টেন্স আনার চেষ্টা করি, অর্থাৎ জিকে আনার চেষ্টা করি, তাহলে এখানে সমানুপাতিক আকারে আসবে। এবং তখন এই দুটো সূত্রকে দেখা যাবে, তখন আই সমান সমান ভি বাই আর, যেখানে তড়িৎ প্রবাহ আর রোধের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। আর দ্বিতীয়টা হলো আই ইকুয়াল টু জিভি, যেখানে আমরা পরিবাহিতা এবং তড়িৎ প্রবাহের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝেছ। তাহলে আমাদের 11তম অধ্যায় চলো তড়িতের বেসিক ফোর্স একাডেমি থেকে প্রথম ক্লাস আজকে সমাপ্ত। আমরা আজকে 5টা টপিক নিয়ে আলোচনা করেছি এবং খুব বেসিক নিয়ে, এখন আমরা অ্যাডভান্স লেভেলে যাইনি। এই টপিকগুলো হলো, প্রথম আমাদের ছিল হলো আধানে কোয়ান্টাম, যেখানে আমরা দেখেছি আধান র্যান্ডম আকারে কোথাও যায় না, আধান অবশ্যই কোয়ান্টা বা প্যাকেট আকারে যায়, যেখানে ক্ষুদ্রতম প্যাকেটে আধানের পরিমাণ হলো 1.6 ইন্টু 10⁻19। তারপর আমরা দেখেছি তড়িতের প্রবাহ অবশ্য উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে এবং ইলেকট্রনের দিক তার বিপরীত দিকে হবে। আমরা দেখেছি তড়িৎ প্রবাহের সংজ্ঞা, বোর্ডে কী কী কোয়েশ্চেন আসবে। তারপর ওহমের সূত্র আমরা শিখলাম। ওহমের সূত্র থেকে আমরা নতুন দুটো রাশি সম্পর্কে জানলাম, একটা হলো রোধ আর একটা হলো পরিবাহিতা, যেখানে রোধ হলো পরিবাহী তারের ভিতরে তড়িৎ প্রবাহ যেতে বাধাদানকারী ধর্ম, আর পরিবাহিতা হলো যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহিত হয়, পরস্পর বিপরীত ধর্ম। এতটুকু পর্যন্ত তোমরা ভালোভাবে পড়ে ফেলবা। আমাদের স্লাইড এখানে থাকলো। তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মে তুমি ভিডিওটা দেখো না কেন, যদি ইনস্টাগ্রাম হয়, ইউটিউব হয়, যেখানে দেখো না কেন, কমেন্ট বক্সের মধ্যে তুমি তোমার সমস্যা যদি বলো, অবশ্যই আমরা সমাধান তোমাকে পাঠিয়ে দিব। আর যদি কোনো জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আমরা আবার আমার নাম্বার বলছি 01406021588, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। আসসালামু আলাইকুম। 3 দিন পর দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিও নিয়ে।